রাইয়ের সুস্থ হওয়ার জায়গায় দিনকে দিন আরও বেশি অবনতির দিকে রাইকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করলো এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রান্নার কাজে নীলাঞ্জনা বলতে থাকে পাও মাত্রই যে এবার রান্নাই হবে রাই দিদিভাই তোর সর্বনাশের কারণ। কারণ এই রান্নার মধ্যে প্রতিনিয়ত তোকে একটু একটু করে তিলে তিলে শেষ করে দেওয়ার মতন আমি ডোজ মেলাতে থাকবো, আর একটু একটু করে তোর স্মৃতিশক্তি এতটাই দুর্বল হতে থাকবে যে যার ফলে কিনা তুই চিরতরে নিজের ব্রেনটা ড্যামেজ করে ফেলবি, আর তোর কোনোদিন আর স্মৃতি ফিরে আসবে না। এবার সেই ব্যবস্থায় আমি করবো, কারণ তোর যতদিন পর্যন্ত না স্মৃতি ফিরে আসছে ততদিন পর্যন্ত আমি সেফ সাইডে থাকবো। কারণ তোর স্মৃতি ফিরে আসা মাত্রই তো তুই সোজা তোর বাড়িতে গিয়ে হাজির হবি, এবং তোর বাড়িতে গিয়ে হাজির হওয়া মাত্রই তো তোর উপরে পরিবারের লোকেরা প্রেশার ক্রিয়েট করে আমার বিরুদ্ধে সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি তোর পেট থেকে বার করিয়ে পুলিশের কাছে নিয়ে হাজির হয়ে যাবে এবং আমার শাস্তির ব্যবস্থা করে ফেলবে। কারণ আমি মাটির তলায় থাকলেও তো পুলিশ আমাকে অবশ্যই সেখান থেকেও খুঁড়ে বার করবে। কারণ তোর যে নজর তুই কোনো না কোনোভাবে অবশ্যই আমার অবধি পৌঁছেই যাবি। কারণ হাজার চেষ্টা করে আমি তোকে যখন শেষ করতে পারিনি, তাহলে তোর দীর্ঘ আয়ু যে আছে সেটা আমি খুব ভালো করে এতদিনে বুঝতে পেরে গিয়েছি। তাই এবার তোকে চোখের সামনে রেখে তোর মৃত্যুর সময় আমি একটু একটু করে ঘনিয়ে আনবো, তুই দেখে নিস। অন্যদিকে যখন অঞ্জন এবং ঈশা বলতে থাকে যে এই কাজের মাসিটার কোনো খোঁজখবর না নিয়ে আমরা রেখে কি আদৌ ভালো কাজ করলাম বলো তো। অন্যদিকে অঞ্জন বলতে থাকে যে আচ্ছা ঈশা, তুমি কাজের মাসিটাকে নিয়ে তো ঘাবড়াচ্ছ কেন বলো তো, কী হয়েছে এটা কি? এর আগে তো অনেক কাজের মাসি এসেছে তাই না, তারা তো রান্নাবান্নার দায়িত্ব নিয়েছে। অন্যদিকে ঈশা বলতে থাকে যে না, হঠাৎ করে দুম করে আজকেই রাই এলো এ বাড়িতে, তার পাশাপাশি এই রান্নার মাসিটাও চলে এলো, আর তার হাবভাব দেখে আমার মোটেও সুবিধের বলে মনে হচ্ছে না। আর একটা জিনিস তুমি খেয়াল করেছো, সে সারাক্ষণ ঘুমটার মধ্যে থাকে, তাহলে তো কিসের লোক লজ্জার ভয় আমি তো কিছুই বুঝতে পারছি না। সে এতটা লজ্জা পাবেই বা কেন? কারণ রান্নার ঘরে তো আমাদের বাড়িতে অন্য কোনো পুরুষও সেখানে ঢুকে না, তাহলে সে এরকমটা কেন করছে বলো তো? সে আবার কোনো মতে রাইয়ের কোনো মতে ক্ষতি করার চেষ্টা করবে না তো? অন্যদিকে রাই যখন অসুস্থ অবস্থায় বিশ্রাম নিতে থাকে ঠিক সেই মুহূর্তেই নীলু বলতে থাকে যে ইচ্ছে তো করছে যে তোকে এখানেই আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলি, কিন্তু তার সত্ত্বেও আমার হাত পা বাঁধা। এখন আজকে মাত্র আমার কাজের প্রথম দিন এসে যদি কোনো রকম কোনো বিপদ ঘটে বসে তোর সাথে, তাহলে তো সেই সন্দেহটা সোজাসুজি আমার উপরেই আসবে। আমাকে একটু একটু করে এমনভাবে গোটা বিষয়টাকে সাজাতে হবে যার ফলে কিনা সকলের বিশ্বাসের পাত্রী হয়ে উঠি আমি, এবং হাজার কিছু হয়ে গেলেও তোর সাথে তারা যাতে কোনো মতে আমার উপরে না সন্দেহ করে। কিন্তু তার জন্য আমাকে যত সাথে কিছু দিনের জন্য অন্তত নিজের ভালো মানুষের মুখোশটা পরে থাকতে হবে, যাতে কেউ আমার উপরে না সন্দেহ করতে পারে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে হায় ঈশ্বর, আমাদের সাথে যে একের পর এক কী ঘটনা ঘটে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে রাই দিদিভাই নিখোঁজ হয়ে গেল, এবার নীলু দিদিভাইও সকলের চোখে ফাঁকি দিয়ে এরকম করে পালিয়ে গেল। এবার যদি রাই দিদিভাই জীবিত থেকেও থাকে, তা সত্ত্বেও তো আমরা আর কোনোদিনও রাই দিদিভাই অবধি পৌঁছতে পারবো না। কারণ একবার যখন নীলাঞ্জনা দেবী সকলের চোখে ফাঁকি দিয়ে পালাতে পেরেছে, তাহলে ও যদি একবার রাই দিদিভাই জীবিত থাকার হদিশ কোনো মতে পেয়েও যায়, তাহলে তো ও কোনো মতে রাই দিদিভাইকে ছেড়ে কথা বলবে না। ও অবশ্যই সেখানে রাই দিদিভাইকে জ্যান্ত পুঁতে রেখে দেওয়ার চেষ্টা করবে। রাই দিদিভাইকে খুব সম্ভবত মেরে ফেলতেও পারে। কিন্তু এখন আমরা রাই দিদিভাইকে খোঁজার থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট নীলাঞ্জনার খোঁজ খবর বের করা। কারণ ও যতদিন পর্যন্ত বাইরে থাকবে ততদিন পর্যন্ত রাই দিদিভাই বেঁচে থাকলেও সেফ থাকবে না, সেটা আমাদের কাছে পরিষ্কার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।